রণক্ষেত্র লেবানন ইসরায়েল সীমান্ত, সিনিয়র কমান্ডারকে হত্যার কড়া জবাব দিচ্ছে হিজবুল্লাহ, ছাড় দিতে নারাজ তেল আবিবও। গাজায় যুদ্ধবিরতি নিয়ে দৌড়ঝাঁপের মধ্যে রাফায় হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল। উত্তরাঞ্চল সহ গাজার অন্যান্য এলাকাতেও চলছে তাণ্ডব। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। মিনায় পৌঁছেছেন লাখ লাখ মুসল্লি। সেখানে অবস্থান করবেন ভোর পর্যন্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। হামলা পাল্টা হামলায় রীতিমতো রণক্ষেত্র লেবানন ইসরায়েল সীমান্ত। সিনিয়র কমান্ডারকে হত্যার জবাবে গত কয়েকদিনে ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীর রকেট ড্রোনের আঘাতে দেশটির উত্তরাঞ্চলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আগুন, যা নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসও। পাল্টা জবাবে লেবাননের একের পর এক গ্রামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তেল আবিব। কদিন ধরেই হিজবুল্লাহর হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির ড্রোন রকেট আঘাত হানছে বেসামরিক ঘরবাড়িতে, উত্তপ্ত গোলান মালভূমিও। হিজবুল্লাহর হামলায় আগুন জ্বলছে ইসরায়েলের কমপক্ষে 15টি স্থানে। বুধবার 2 শতাধিক রকেট ড্রোন ছোড়ার পর বৃহস্পতিবারও গোষ্ঠীটি অব্যাহত রাখে হামলা। তাদের দাবি, ইসরায়েলি ভূখণ্ডে একদিনই ছোড়া হয়েছে শতাধিক রকেট, 30টি ড্রোন, যার অনেকগুলো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে। হিজবুল্লাহ জানায় 6টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে কাতুসা ও ফালাক ড্রোন। আরও 3টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে লাদেন ড্রোন দিয়ে। মূলত শীর্ষ কমান্ডার তালেব সামি আবদাল্লাহকে হত্যার জবাবেই ইসরায়েলের ভূখণ্ডে বাড়ানো হয়েছে হামলার মাত্রা। ছাড় দিচ্ছে না ইসরায়েলও। সীমান্তবর্তী লেবাননের একাধিক গ্রামে তাণ্ডব চালাচ্ছে দেশটি। বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর, দিয়েছে আরও আগ্রাসী জবাবের হুঁশিয়ারিও। ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করব আমরা। হিজবুল্লাহ সব আগ্রাসনের শক্ত জবাব দেওয়া হবে। ইরানের নির্দেশনায় লেবানন এবং হিজবুল্লাহ উভয়ই জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করছে। আমাদের নিরাপত্তা পরিস্থিতির অবনতির সম্পূর্ণ দায় তাদের নিতে হবে। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল লেবানন সীমান্তে। দুপক্ষের হামলা পাল্টা হামলায় এ পর্যন্ত 4 শতাধিক মানুষের প্রাণ গেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আবারও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুঁড়ল ফিলিস্তিনি যোদ্ধারা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে গাজা থেকে চালানো হয় হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই তথ্য। ভিডিও ফুটেজে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠতে দেখা যায়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয় হামলা। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়নি তেল আবিব। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রায়ই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট মিসাইল ছুড়ে আসছে হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক সিনিয়র নেতাকে। বৃহস্পতিবার মুক্তি পান ডক্টর আজিজ দেইক। তিনি ফিলিস্তিনের পার্লামেন্টের সাবেক স্পিকার। গত 8 মাস ধরে বন্দী ছিলেন ইসরায়েলের কারাগারে। এর মধ্যে পশ্চিম তীরের হেব্রনে পরিবারের কাছে ফিরেছেন তিনি। মুক্তি পাওয়ার পর ইসরায়েলি কারাগারে নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন তিনি। এই হামাস নেতার অভিযোগ, গত বছরের 7 অক্টোবরের পর কারাগারে ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা কয়েক গুণ বেড়েছে। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের দৌড়ঝাঁপের মধ্যেই গাজায় আগ্রাসন আরও জোরালো করেছে ইসরায়েল। রাফায় হামলার মাত্রা তো বাড়িয়েছেই, নারকীয়তা চলছে উত্তর গাজা সহ অন্যান্য অংশ। অবশ্য ফিলিস্তিনি যোদ্ধাদের শক্ত প্রতিরোধের মধ্যেও পড়তে হচ্ছে ইহুদি সেনাদের। এদিকে এমন নৃশংসতার পরও তেল আবিবের সাফাই গেয়ে যাচ্ছে মিত্র যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এখনও রাফায় হয়নি বড় ধরনের অভিযান।
রাফার পথে পথে চলছে ইসরায়েলি সেনাদের তাণ্ডব। বিধ্বস্ত জনপদে গত কয়েকদিনে হামলার মাত্রা আরও জোরালো হয়েছে। শহরটির আরও পশ্চিমে ঢুকে বর্বরতা চালাচ্ছে ইহুদি সেনারা। পদাতিক বাহিনীর অভিযানের পাশাপাশি হেলিকপ্টার, ড্রোন আর যুদ্ধ বিমানের মাধ্যমেও রাফাতে চলছে হামলা। উত্তর গাজার মধ্যাঞ্চলেও বেড়েছে ইসরায়েলি নারকীয়তার মাত্রা। নুসেরাত আল বুরেজি সহ সব শরণার্থী শিবির লক্ষ্য করে গুলিবোমা ছুড়ছে তেল আবিব। প্রতিদিনই তেল আবিব গাজা জুড়ে নারকীয়তা চালালেও তা চোখে পড়ছে না ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের। রাফায় নির্বিচার হামলার বিরুদ্ধে অনেক পশ্চিমা দেশ সহ বিশ্ববাসী যেখানে সরব, সেখানে ওয়াশিংটনের সাফাই শহরটিতে এখনও বড় ধরনের অভিযান চালায়নি ইহুদি সেনারা। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, তবে এখনও আমরা রাফায় বড় ধরনের পূর্ণমাত্রার সামরিক অভিযান দেখিনি। খান ইউনিস সহ গাজার কোথাও সম্প্রতি বড় ধরনের অভিযান দেখতে পাইনি আমরা। রাফা থেকে অনেকেই গাজার উত্তরাঞ্চলে আশ্রয় নিয়েছে। তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করাই এখন আমাদের অগ্রাধিকার। ইসরায়েলের এমন আগ্রাসনের পাল্টা জবাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারাও। এদিকে মধ্যস্থতাকারী কাতার ও মিশর এখনও হাল ছাড়ছে না। যুদ্ধবিরতির চুক্তি কার্যকরে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সবশেষ কয়েকটি প্রচেষ্টা ইসরায়েলের বাধায় ভেস্তে গেলেও ওয়াশিংটন দায় চাপাচ্ছে হামাসের উপরই। তাদের দাবি, ইসরায়েলি প্রস্তাব মানতে রাজি, নানা শর্ত জুড়ে দিচ্ছে হামাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পবিত্র হজ পালনে মিনায় জড়ো হয়েছেন মুসল্লিরা। লাব্বায়েকে আল্লাহুম্মা লাব্বায়েক এই ধ্বনিতে মুখরিত তাঁবুর শহর। 5 দিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন মুসল্লিরা। আরাফাতের ময়দানে হবে হজের খুতবা। এবছর 15 লাখের বেশি মুসলিম অংশ নিয়েছেন হজে। মসজিদুল হারামে এশার নামাজ পড়ে মুসল্লিরা পৌঁছান মিনায়। 9 কিলোমিটার পথ কেউ পাড়ি দিয়েছেন হেঁটে, কেউ বা গাড়িতে। সবার মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। 8 জিলহজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মিনে অবস্থান করবেন তারা। তাঁবু শহরটি পরিণত হয়েছে জনসমুদ্রে। নামাজ ও ইবাদত বন্দগীতে মশগুল মুসল্লিরা। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা এবার পবিত্র হজ মুবারক পালনের জন্য এসেছি। বিশ্ব মুসলিমের সর্ববৃহত্তম গ্যাদারিং, এই যে পবিত্র হজ, এই হজ উপলক্ষে আমি এখানে এসেছি সস্ত্রীক। শনিবার ফজরের নামাজ পড়ে মুসল্লিরা যাবেন আরাফাতের ময়দানে। সেখানে হবে পবিত্র হজের খুতবা। মুজদালিফায় রাত্রি যাপনের পর 10 জিলহজ সকালে আবার মিনায় ফিরবেন হাজিরা। পরে জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন তারা। সবশেষ কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। যদিও এবার একটু গরম, কিন্তু গরমের ভিতরেও সৌদি সরকার এবং বাংলাদেশ সরকার উভয়েরই যে সিস্টেমগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সুন্দরভাবেই এখানে এসে পৌঁছেছি। এদিকে বাংলা সহ এবারই রেকর্ড 50টি ভাষায় অনুদিত হবে পবিত্র হজের খুতবা। বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষের কাছে হজ ও ইসলামের শান্তির বার্তা পৌঁছানোর লক্ষ্যেই এ উদ্যোগ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্রতি বছরের মতো এবার প্রস্তুত কাবার নতুন গিলাফ। আল্লাহর ঘরের এই চাদর পরিচিত কিসোয়া নামে। 7000 ফুটের বেশি আয়তনের এই গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় 150 কেজি স্বর্ণ আর রূপার সুতা, যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কোরআনের আয়াত। এর আগে আরাফাতের দিন গিলাফ পরিবর্তনের রেওয়াজ থাকলেও 2 বছর ধরে হিজরি সনের প্রথম দিন এটি পরিবর্তন করা হচ্ছে। স্বর্ণ, রূপার রেশমি সুতোয় পবিত্র কোরআনের আয়াত ফুটিয়ে তোলা হচ্ছে পবিত্র কাবার গিলাফে। তাই এক মুহূর্ত মনোসংযোগ ব্যাহতের সুযোগ নেই কারিগরদের। প্রতি বছরই পাল্টানো হয় কাবার গিলাফ। আল্লাহর ঘরে পরানো হয় নতুন চাদর। কিসওয়া নামে পরিচিত এই চাদর মূলত বিশেষ কালো কাপড়, যার উপর নকশা করা হয় কোরআনের আয়াত, আল্লাহর নাম এবং গুণাবলী। ফুটিয়ে তোলা হয় বিভিন্ন নকশাও। 12 বছর ধরে এই কারখানায় কাজ করছি। নিশ্চয়ই সব প্রশংসা আল্লাহর। তার রহমত না থাকলে কখনোই এই সম্মান পেতাম না। কাবা শরীফের 42 ফুট উঁচু আর 141 ফুট প্রশস্ত গিলাফকে তৈরি করা হয় আলাদা আলাদা ভাগে। 658 বর্গমিটার গিলাফটি তৈরিতে প্রায় 700 কেজি কালো রেশম ব্যবহার করা হয়। সেলাইয়ে থাকে প্রায় 150 কেজি স্বর্ণ ও রূপার সুতা। গিলাফে আরবি ভাষায় মক্কা আল মুকাররম, চলতি সন এবং সৌদি বাদশার নাম যুক্ত করা হয়।
গিলাফ তৈরি হয় রেশম ও সুতির কাপড়ের মিশ্রণে। সেলাইয়ের জন্য মেশিন সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয়। তার ওপর লেখা হয় আল্লাহ সর্বশক্তিমান। ৪৭টি কাপড়ের টুকরোকে বিশেষ মেশিনে সেলাই করা হয়। কাবার দেয়ালে ঝোলানোর পর জোড়া দেওয়া হয় সেগুলো। নতুন গিলাফ পরিবর্তনের পর পুরনো গিলাফের বিভিন্ন অংশ মুসলিম দেশগুলোয় উপহার হিসেবে পাঠানো হয়। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। মানবিক কাজের আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক হয়েছেন ইয়েমেনে কর্মরত বেশ কয়েকজন ত্রাণকর্মী। দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতির অভিযোগ, যুক্তরাষ্ট্রের ভিসার প্রলোভন দেখিয়ে তারা তথ্য সংগ্রহ করে তা পাচার করত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর কাছে। হুতি বলছে কয়েক দশক ধরেই প্রশিক্ষণপ্রাপ্ত এই গুপ্তচররা রোগ বালাই ছড়িয়ে দেয়া সহ ইয়েমেন বিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর উত্তেজনা বেড়েছে ইয়েমেনেও। ইসরায়েল তো বটেই, হামলা পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাথেও এখন হুতির যুদ্ধাবস্থা চলছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজ দেশে ধরপাকড় চালালো হুতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কাজ করা বেশ কয়েকজনকে আটক করেছে গোষ্ঠীটি। হুতি বলছে কয়েক দশক ধরে তারা ত্রাণ কার্যক্রমের আড়ালে ইয়েমেনের গোপনীয় ও স্পর্শকাতর তথ্য শত্রুদের কাছে পাচার করছে। হুতির অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর অধীনে কাজ করা এই গুপ্তচরদের মধ্যে রয়েছে মার্কিন দূতাবাসের সাবেক কর্মীও। প্রশিক্ষিত এসব গুপ্তচরের কাছে অত্যাধুনিক প্রযুক্তি ও ডিভাইস পাওয়া গেছে বলে দাবি হুতির। একটি মার্কিন ইসরায়েলি স্পাই নেটওয়ার্ককে গ্রেফতার করা হয়েছে। এই নেটওয়ার্কটি কয়েক দশক ধরে ইয়েমেনের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গুপ্তচর বৃত্তি ও নাশকতা চালিয়ে আসছে। এই সদস্যরা সরাসরি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর হয়ে কাজ করে। হুতির দাবি, ইয়েমেনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তেল কোম্পানির মালিক ও ব্যবসায়ীদের মার্কিন ভিসার প্রলোভন দেখিয়ে গুপ্তচররা বহু বছর ধরেই তথ্য পাচার করছে। এমনকি দেশটিতে বিশৃঙ্খলা তৈরি, রোগ জীবাণু ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে এই স্পাই নেটওয়ার্কের বিরুদ্ধে। এই গুপ্তচর নেটওয়ার্ক ইয়েমেনের অনেক গুরুত্বপূর্ণ নিরাপত্তা, সামরিক, রাজনৈতিক তথ্য শত্রু দেশের গোয়েন্দাদের দিয়েছে। মার্কিন দূতাবাস ইয়েমেন ছেড়েছে 2015 সালে, অথচ দূতাবাসের সাবেক কর্মীরা ইয়েমেনের নানা ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতিসংঘের 11 কর্মীকে আটক করার পরই আন্তর্জাতিক সংস্থাগুলোতে কর্মরতদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির এই অভিযোগ তুলেছে হুতি। এদিকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের কর্মীদের মুক্ত করতে তৎপরতা চালাচ্ছে জাতিসংঘ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতের সিকিমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের মাঙ্গান অঞ্চলে প্রবল বন্যা ও ভূমিধসে অন্তত 6 জনের প্রাণহানি হয়েছে। ওই অঞ্চলে আটকা পড়েছেন 1500 পর্যটক, তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। পর্যটনের জন্য বিখ্যাত মাঙ্গান জেলার লাচেন সহ বেশ কয়েকটি এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ রাস্তাঘাট, বিপাকে পড়েছেন স্থানীয় পর্যটকরা। উত্তর সিকিমের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও। বন্যার পানিতে ডুবে গেছে ঘরবাড়ি। ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেনকে $5,000 কোটি ঋণ দেবে G7 সদস্যরা। বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেন জোটের নেতারা। জোটভুক্ত দেশগুলোতে জব্দ করা রুশ সম্পদের মুনাফা থেকে দেয়া হবে এই ঋণ, যা চলতি বছরের শেষ নাগাদই পৌঁছাবে ইউক্রেনে। 3 দিনের সম্মেলনে প্রথম দিন ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ অন্যান্য দেশের প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নিয়েছেন জোটটির অংশীদার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারাও। অদ্ভুত আচরণ আর বিচিত্র অঙ্গভঙ্গির কারণে আবারও বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতালিতে শুরু হওয়া G7 সম্মেলনে অদ্ভুত কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে আলাপের মাঝে হঠাৎ তাকে স্যালুট করে বসেন। সম্মেলনের প্রকাশিত আরেক ভিডিওতে দেখা যায় জোটের অন্যান্য নেতারা ছবি তোলার জন্য একদিকে দাঁড়িয়ে থাকলেও বাইডেন হঠাৎই ঘুরে দাঁড়ান। এরপর একটু দূরে সরে গিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকেন। ইতালির ওই সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ইতালি সফরে যান বাইডেন। এর আগেও এমন বিতর্কিত কর্মকাণ্ডের জেরে পত্রিকার শিরোনাম হয়েছেন 81 বছর বয়সী এই প্রেসিডেন্ট।
আবারও পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে ইরান, এমনটি দাবি করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি। এতে বলা হয়, নাতানজ এবং ফোর্দো পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজের সক্ষমতা বাড়িয়েছে তেহরান। শুধু ফোর্দো পারমাণবিক কেন্দ্রেই নতুন করে বসানো হয়েছে 1392টি সেন্ট্রিফিউজ যন্ত্র, যদিও এখনও জানা যায়নি অপর পারমাণবিক স্থাপনার সক্ষমতার মাত্রা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে মূলত সেন্ট্রিফিউজ এক ধরনের মেশিন, যা সাধারণত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহার করা হয়। সংস্থাটির সাথে সহযোগিতার অভাবে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে সমালোচনার প্রস্তাব পাশ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। কোরবানিকে সামনে রেখে আলজেরিয়ায় জমে উঠেছে দাঁত ছুরির বাজার। শত বছরের পুরনো প্রতিষ্ঠান বৌসাদি থেকে ছুরি চাপাতি কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন আলজেরিয়ানরা। টেকসই হওয়ায় এই ছুরির ব্যাপক চাহিদা দেশ জুড়ে। জানা যায়, বংশ পরম্পরায় কয়েক প্রজন্ম ধরে বিশেষ এই ছুরি ব্যবহারের নজির রয়েছে। শুধু কোরবানি নয়, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধেও নাকি এই বিশেষ দোকানের ছুরি ব্যবহার করত যোদ্ধারা, তাই রয়েছে এর আলাদা আবেদনও। চোখে মুখে স্পষ্ট বয়সের ছাপ, কিছু ধরতে গেলে হাতে লক্ষ্য করা যায় কাঁপুনি। তবে এখনও শক্ত হাতে লোহা পিটিয়ে একের পর এক বানিয়ে যাচ্ছেন ছুরি, চাপাতি, দা। আর কিছুদিন পরই ঈদুল আজহা, তাই কাটছে ব্যস্ত মুহূর্ত। ৭৭ বছর ধরে কামারের কাজ করছেন আব্দুর রহমান ডৌফি। আলজেরিয়ার ছোট্ট শহর বৌসাদার নামকরা এই ছুরির দোকানে কাজ করছেন ৮ বছর বয়স থেকে। ৭৭ বছর ধরে এই কাজ করছি আমি। ৮ বছর বয়সে বাবা চাচাদের কাছ থেকে শিখেছি কিভাবে ছুরি চাকু বানাতে হয়। পশু কুরবানির জন্য আমাদের বানানো হাতিয়ার খুবই উপযুক্ত, তাই এই শহরে এটি খুবই জনপ্রিয়। শহরের নাম অনুযায়ী ছুরির দোকানের নামকরণ করা হয়েছে বৌসাদি। গুণে ও মানে সেরা হওয়ায় বৌসাদা শহর তো বটেই, পুরো আলজেরিয়ায় রয়েছে এই চাকুর চাহিদা। প্রতি বছর কোরবানি ঈদের আগে তাই দেশের নানা প্রান্ত থেকে ছুরি কিনতে এখানে আসেন আলজেরিয়ানরা। এলাকার সবাই এই দোকান থেকেই কোরবানির ছুরি চাকু কেনে, কারণ এখান থেকে কোনো কিছু কিনলে সেটা গুণে মানে ভালো হবে তা নিশ্চিত। বহু বছরেও এতে জং ধরে না। বৌসাদা শহরের প্রতিটি বাড়িতে আপনি এই চাকু পাবেন নিশ্চিত। শুধু বৌসাদাই নয়, পুরো আলজেরিয়া জুড়েই রয়েছে এই বৌসাদি ছুরির জনপ্রিয়তা। টেকসই হওয়াই এই জনপ্রিয়তার মূল কারণ, বলছেন প্রতিষ্ঠানটির কর্ণধার। জানান, কয়েক প্রজন্ম ধরে এই চাকু ব্যবহার করা হচ্ছে, এমন নজিরও আছে আলজেরিয়ায়। প্রথমত এটা আমাদের ঐতিহ্য, দ্বিতীয়ত এই ছুরি বহুদিন টিকে, অন্তত 50 বছর এর কিছুই হবে না। আমাদের দোকানের চাকু 120 বছর ধরে মানুষের বাড়িতে রয়েছে, যা দিয়ে এখনো কোরবানির পশু কাটা যায়, এমন নজিরও আছে। শত বছরের পুরনো এই ছুরির রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। জানা যায়, কেবল পশুর কোরবানিই নয়, আলজেরিয়া ফ্রান্স যুদ্ধের বহু গোপন অভিযানে ব্যবহৃত হতো এই বৌসাদি চাকু। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। নিরাপত্তায় অবহেলাজনিত কারণে শ্রমিকদের আবাসনে আগুনের ঘটনায় 3 জনকে আটক করেছে কুয়েত কর্তৃপক্ষ। আটক 3 জনের মধ্যে একজন কুয়েতের নাগরিক, বাকি 2 জন বিদেশি। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ সহ অগ্নিকাণ্ড প্রতিরোধের নীতিমালার না মানার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও আটক করা হয়েছে 6তলা ভবনটির মালিককে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে পুলিশি হেফাজতেই রাখা হবে। বুধবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় 46 ভারতীয় ও 3 ফিলিপিনো শ্রমিক সহ প্রাণ হারান অর্ধশত মানুষ। আগুনের কারণ জানতে তো এখনও তদন্ত চলছে। ভবনটিতে প্রায় 200 শ্রমিক বাস করছিল। এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির আমির। যুক্তরাষ্ট্রের পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছে এক আসামি। বৃহস্পতিবার হিউস্টনের একটি আদালত প্রাঙ্গণে এই ঘটনা হয়। জানা যায়, আদালত থেকে ফেরার সময় এক ব্যক্তির গলায় ছুরি বাঁধে পালিয়ে যায় ওই আসামি। নাইজেল থমাস স্যান্ডার্স নামের ওই আসামিকে ধরতে খোঁজ চলছে বলে জানিয়েছে হিউস্টন পুলিশ। লকডাউন ঘোষণা করা হয়েছে হিউস্টন বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায়। নিয়োজিত করা হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও সচেতন থাকতে বলা হয়েছে নাগরিকদের। তাকে দেখামাত্র হেল্পলাইনে কল দিয়ে জানানোরও আহ্বান জানাচ্ছে পুলিশ। ধারণা করা হচ্ছে তার কাছে একটি ধারালো অস্ত্র থাকতে পারে। পলাতক ওই আসামির বিরুদ্ধে 3টি চুরিসহ অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ রয়েছে। দর্শক, যমুনা ডেস্ক আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।